আসসালামু আলাইকুম দর্শক এর মধ্যে আপনারা জেনে গেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কিন্তু বেজে উঠেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে বাকযুদ্ধ সেটা শেষ পর্যন্ত একটি সর্বাত্মক যুদ্ধের রূপ নিল। গাজাকে কেন্দ্র করে ইসরায়েল এবং ইরানের মধ্যে আগেও কিন্তু হামলা এবং পাল্টা হামলা হয়েছিল। তো এবারের যে ইসরায়েলের যে হামলাটি হয়েছে ইরানের উপর, এই হামলাটি ব্যাপক আকারে হয়েছে এবং এই হামলার ফলে ইরান ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দর্শক, ইরান এই হামলার পাল্টা জবাব ইতিমধ্যে দেওয়া শুরু করেছে। তো এই যুদ্ধ কতদূর যেতে পারে এবং এই হামলা এবং পাল্টা হামলা বিশ্ব বাজারে অর্থনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এই বিষয় নিয়েও আলোচনা করব। তো দর্শক, বিষয় হচ্ছে, আপনারা জানেন কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল সেনাঘাঁটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছে, সেই সকল সেনাঘাঁটি থেকে সেনাদের আত্মীয় স্বজন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে নিচ্ছে, অর্থাৎ আমেরিকায় ফিরিয়ে নিচ্ছে। তো এটা থেকেই মোটামুটি আন্দাজ করা যাচ্ছিল যে ইরানের উপর ইসরায়েল আক্রমণ করতে পারে, কারণ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ দুটো দেশ এবং ইসরায়েল যেটাই করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ সহযোগিতা ছাড়া কোনোটাই করে না, এটা সবাই জানে। তো এটার থেকে মোটামুটি পরিষ্কার হয়েছিল যে ইসরায়েল আবার ইরানের উপর হামলা চালাতে পারে। তো দর্শক, কেন হামলাটা চালালো এবং এত ক্ষতির মুখোমুখি ইরান কেন হলো? তো দর্শক, আপনারা জানেন যে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আলোচনা কিন্তু চলমান। ওমানের মধ্যস্থতায় এই আলোচনাটা প্রায় 2 মাস ধরে চলছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া হচ্ছে ইরান যেন তাদের যে পরমাণু কর্মসূচি সেটার থেকে যেন সরে আসে। তার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাষ্ট্রসংঘের যে সকল নিষেধাজ্ঞা ইরানের উপর আছে সেটা আস্তে আস্তে শিথিল করা হবে। তো ইরানের বক্তব্য হচ্ছে যে তারা যে তাদের পরমাণু কর্মসূচি সেটাকে সীমিত আকারে নিয়ে আসবে, কিন্তু পুরোপুরি বাদ দেবে না। তো যাই হোক দর্শক, এই যখন আলোচনা এবং প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যখন মনে হচ্ছিল যে না, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় হয়তো শেষ পর্যন্ত আসতে পারে, তো এটা মনে হচ্ছিল। কিন্তু অনেক বিশ্লেষক এখন মনে করছেন যে এটা আসলে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আইওয়াস। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বরাবরই চাইছিল যে ইরানের উপর একটি আক্রমণ হোক, এবং ঘটনা হচ্ছে এই যে ইসরায়েল ইরানের উপর যে আক্রমণটা করলো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে এই হামলাটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত না। অথচ এটা পরিষ্কার, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরমাণু কর্মসূচি নিয়ে যে আলোচনাটা হচ্ছিল, এই আলোচনার মাধ্যমে ইসরায়েলকে বরং একটা সময় দেওয়া হচ্ছিল যাতে ইসরায়েল খুব সুপরিকল্পিতভাবে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা, পরমাণু কেন্দ্র এবং ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর আক্রমণ করতে পারে, এই সুযোগটা কিন্তু করে দেওয়া হচ্ছিল। অথচ এই মার্কিন যুক্তরাষ্ট্রই বলছে যে এই হামলাটি ইসরায়েল এককভাবে করেছে, এই হামলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে যুক্ত না। দর্শক, ইসরায়েল সবসময় চাচ্ছিল যে ইরানকে যে শায়েস্তা করতে হবে এবং ইসরায়েলের যে স্বপ্ন যে গ্রেটার ইসরায়েল তারা তৈরি করবে, এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা ছিল সেটা হচ্ছে ইরান। কারণ মধ্যপ্রাচ্যের বাকি যে দেশগুলো আছে, আপনি জর্ডান বলুন, মিশর বলুন, বাহরাইন বলুন, কাতার বলুন, সৌদি আরব বলুন, আমিরাত বলুন, আরও বাকি যেসব দেশ আছে, তারা মূলত কিন্তু হচ্ছে নখদন্তহীন কিন্তু সিংহ। এরা
এই এলাকায় গাজায় যে ধ্বংসাত্মক মানবতা বিরোধী যে অপরাধ দিনের পর দিন ইসরায়েল চালাচ্ছে, এখানে কিন্তু এদের কোনো মাথা ব্যথা নেই, বরং লোক দেখানো কিছু বিবৃতির মধ্যেই এদের দায়িত্ব কিন্তু এরা সীমাবদ্ধ রেখেছে। অপরদিকে ইরান কিন্তু নিজে এবং তার যে সমর্থিত যে সংগঠনগুলো আছে, হিজবুল্লাহ বলুন, হুতি বলুন, আরও হামাস বলুন, তার যে সহযোগী সংগঠনগুলো আছে তাদেরকে কিন্তু ইরান দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছে। আর এটাই হচ্ছে ইসরায়েলের সবচেয়ে ব্যথার কারণ। এবং ইসরায়েল জানে যে তাদের যে স্বপ্ন, অর্থাৎ সিরিয়া দখল করবে, জর্ডান দখল করবে, এমনকি সৌদি আরবকেও তারা দখল করবে, গ্রেটার ইসরায়েল তারা তৈরি করবে, এই যে বিরাট একটা স্বপ্ন তাদের, এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ইরান সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং পরমাণু প্রকল্প বলুন বা যে কোনো একটা অজুহাত দিয়ে ইরানকে যদি শায়েস্তা করা যায় এবং সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থাকে, তাহলে ইসরায়েলের জন্য কাজটা অনেক বেশি সোজা হয়। তাহলে দর্শক, বিষয়টা হচ্ছে এই যে হামলাটি ইসরায়েল করলো ইরানে, এই হামলাতে কি মার্কিন যুক্তরাষ্ট্র ছিল না? নিশ্চয়ই ছিল। আন্তর্জাতিক বিশ্লেষকরা সবাই কিন্তু এটা একমত যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পেলে ইরানের উপর এই হামলাটা করতে পারত না। তাহলে দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলের সরাসরি পক্ষ নিচ্ছে না? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েই ইরানকে ধ্বংস করতে চায়, অর্থাৎ ইরানের যে বিষ দাঁত সেটাকে ভেঙে ফেলতে চায়, কিন্তু নিজে যুক্ত হতে চায় না। নিজের যে সামরিক সক্ষমতা, গোয়েন্দা তথ্য এবং তার যে সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে, সেগুলো দিয়ে যতটা সাহায্য ইসরায়েলকে করা যায় করবে, কিন্তু প্রকাশ্যে করবে না। কারণ প্রকাশ্যে করতে গেলে এখানে বাধাটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যুদ্ধ যদি সর্বাত্মক হয় এবং ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের যে দাম সেটা অনেকটা বেড়ে যাবে। ফলে এটার যে ইমপ্যাক্ট সারা পৃথিবী জুড়ে পড়বে এবং হু হু করে যে তেল, তারপরে গ্যাস, এগুলোর দাম বাড়তে থাকবে এবং এটার দায় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র সুকৌশলে এই দায় নিতে চাইছে না, অথচ তাদের যে লক্ষ্য ইরানকে ধ্বংস করা বা ইরানকে সিরিয়া, লেবানন, ইরাক এই ধরনের একটি নখদন্তহীন, মানে যে দেশের কোনো সামরিক বাহিনী থাকবে না, মানে থাকলেও সেটা শুধু নামে থাকবে কিন্তু কাজে থাকবে না, এরকম একটি দেশে পরিণত করা হবে। আর ইসরায়েল যে তার স্বপ্ন, সেটাকে ইসরায়েল খুব নির্দ্বিধায় সেটাকে বাস্তবায়িত করবে। তো দর্শক, বিষয়টা হচ্ছে এই যে হামলাটা হলো, এই হামলার পরেই ঘণ্টাখানেকের মধ্যেই ইরান আবার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ড্রোন দিয়ে। যদিও এই ড্রোনগুলোকে সবগুলোকেই মোটামুটি ভূপাতিত করেছে বলে ইসরায়েল বলেছে। এটা করতেই পারে, কারণ করাটাই স্বাভাবিক। কারণ এই যে মধ্যপ্রাচ্যের আজকে জর্ডান তো প্রকাশ্যে বলতে গেলে ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে। জর্ডানের যে সামরিক বাহিনী, তাদের যে বিমান বাহিনী, তারা ইরানের এই যে ড্রোনগুলো তাকে ভূপাতিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছে। মানে কতটা ইসরায়েলকে সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগ্রহ পাওয়া যায়, এটা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যস্ত। এছাড়া মানবতার পূজারী আরও যে দেশগুলো আছে, ইউরোপীয় ইউনিয়ন বলুন, তারপরে ফ্রান্স বলুন, ইটালি বলুন, এই বাকি যত দেশগুলো আছে, এই দেশগুলো কোনো না কোনোভাবে ইসরায়েলকে সাহায্য করছেই। তো দর্শক, এরপরে কি হতে পারে এটা নিয়ে অনেকেই হয়তো প্রশ্ন করবেন। বিষয়টা হচ্ছে ইরান তার সাধ্যমতো ইসরায়েলকে আক্রমণ করবে অথবা করার কথা বলে পিছিয়ে যাবে। কারণ ইরান খুব ভালো করেই জানে যে ইসরায়েলের বিরুদ্ধে সে লড়ছে না, আসলে পশ্চিমে বিশ্বের বিরুদ্ধে সে লড়ছে। সুতরাং এক্ষেত্রে তাকে অনেক ক্ষতি হয়েছে ইরানের, একথা বলার কোনো অপেক্ষা রাখে না। তাদের সেনাপ্রধান নিহত হয়েছেন, IRGCর প্রধান তিনি নিহত হয়েছেন, কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এটার প্রতিশোধের জন্য ইরানের যে ভিতরে আগুন জ্বলছে, এটা সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ইরান এটাও জানে
সীমারেখা ঠিক কতটা। তো দর্শক, হয়তো এরপর দেখা যাবে যে ইরানও তার ব্যালিস্টিক মিসাইল, দূরপাল্লার যেগুলো মিসাইল আছে সেগুলো দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ চালাবে। তবে এক্ষেত্রে ইরান কতটা ইসরায়েলের উপর আগ্রাসন দেখাবে এটা মূলত নির্ভর করবে ইরানের পক্ষে চীন এবং রাশিয়া কতটা পাশে এসে দাঁড়াচ্ছে। এই দুটো দেশ যদি পিছন থেকে ইরানকে সহযোগিতা করে তাহলে হয়তো এই যুদ্ধের যে পরিধি সেটা অনেক বেশি হবে এবং ইসরায়েলকেও শায়েস্তা করার মতো সক্ষমতা কিন্তু ইরান দেখাতে পারবে।